বর্তমানে এই নির্বাচনে যিনি বামদল থেকে প্রার্থী হয়েছেন ওনার উপর আক্রমণ করা হয় এবং অভিযোগটা কিন্তু সেই বরাবরের মতোই বিজেপি শিবিরের দিকে তোলা হয়। যিনি সহধর্মিণী, যিনি পূর্বে মহিলা কমিশনের চেয়ারপারসন ছিলেন, প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, ওনার উপর একটা আক্রমণাত্মক ঘটনা ঘটে এবং বর্তমানে যখন আপনি উপনির্বাচনে বিজেপি দলের টিকিটটা পান বা প্রার্থী হন, তারপর থেকে সেই পুরনো ঘটনাগুলো, পুরনো ভিডিওগুলো পুনরায় সামাজিক মাধ্যমে ঘুরপাক খেতে শুরু করছে, মানুষ বিভিন্ন কথা বলছে। এইবার উপনির্বাচনে ধর্মনগরে সিপিএম এবং কংগ্রেসের জামানত জব্দ করতে হবে একটা সাধারণ ভাতার জন্য। বছরের পর বছর আমার বামফ্রন্টের অফিসে যেতে হয়েছে, নেতার কাছে যেতে হয়েছে, তারপরে পাওয়া যায়নি। 1988 থেকে 1993 যে জোট জমানা ছিল, সেই জোট জমানার সময় ত্রিপুরা রাজ্যের অবস্থানটা কোন জায়গায় ছিল? 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে আগামী 9 এপ্রিল। আর এই উপনির্বাচনে ধর্মনগর থেকে প্রার্থী রয়েছেন 5 জন, বিভিন্ন দল থেকে এবং একজন নির্দলীয়। তার মধ্যেই শাসক বিজেপি শিবিরের হয়ে এই আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জহর চক্রবর্তী। আমার সঙ্গে আজ আলোচনায় রয়েছেন উনি। নমস্কার, আপনাকে স্বাগত খবরে প্রতিবাদে। নমস্কার, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি ধর্মনগরবাসী তথা ত্রিপুরাবাসী সবাইকে আমি আমার শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। প্রত্যেকেই আপনারা অবগত রয়েছেন ধর্মনগরের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন, যিনি বিধানসভার অধ্যক্ষ ছিলেন, সাম্প্রতিককালে প্রয়াত হয়েছেন, প্রয়াত বিশ্ববন্ধু সেন। ওনার শূন্যতা পূরণেই কিন্তু বিজেপি দল জহর চক্রবর্তীকে তাদের আশানুরূপ বিভিন্ন আশা নিয়ে এই জায়গাটা দিয়েছেন বা এই আসনে তাদের প্রার্থী করেছেন। তো প্রথম প্রশ্নটা যেটা থাকবে যে দল আপনাকে একটা দায়িত্ব দিতে চলেছে বা আপনাকে প্রার্থী করেছে, দলের একটা আশা রয়েছে আপনার প্রতি, এই আশা পূরণ করতে গিয়ে কতটা সফলতা পাবেন? আসলে আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা। আমি দলের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে এখানে মনোনীত করেছেন ভারতীয় জনতা পার্টির এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হিসাবে। তার জন্য আমি আমাদের প্রদেশের সম্মানিত প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়, আমাদের ত্রিপুরা রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমার কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সভাপতি নিতেন নবীনজি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের অমিত শাহজি সহ সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনারা আমার উপর যেভাবে আশা ভরসা রেখে আমাকে এখানে প্রার্থী দাঁড় করিয়েছেন, আমি চেষ্টা করব ওনারা যতটুকু আশা নিয়ে আমাকে প্রার্থী করেছেন ওনাদের হয়ে এবং জনগণের যাতে সঠিক কাজটুকু করতে পারি ওনাদের আশীর্বাদ নিয়ে, সেই লক্ষ্যেই আমি কাজ করব। ধর্মনগরের এই যে উপনির্বাচন, দেখা যাচ্ছে যে পঞ্চমুখী নির্বাচন হচ্ছে, অর্থাৎ এখানে প্রার্থী রয়েছেন 5 জন আপনাকে নিয়ে। সিপিআইএম, কংগ্রেস, আমরা বাঙালি দলও এখানে প্রার্থী দিয়েছে, নির্দলীয় একজন প্রার্থী রয়েছে। সে জায়গায় ধর্মনগরের যে সার্বিক ভোটটা রয়েছে, সেই ভোটটা কি ভাগাভাগি হয়ে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, সেটা নিয়ে আপনি কি ভাবছেন? আসলে ধর্মনগর বিধানসভা কেন্দ্রটা এবং উত্তর ত্রিপুরা তথা ত্রিপুরা রাজ্যের মধ্যে ধর্মনগরের মাটি হচ্ছে বিজেপির ঘাঁটি, এটা বলা যায়। কারণ আপনারা দেখেছেন 2018 সালে নির্বাচনে আমরা বিপুল ভোটে আমরা জয়লাভ করেছিলাম, তারপরেও 2023 আমরা জয়লাভ করেছি এবং এইবার আমাদের এই ধর্মনগর বিধানসভা কেন্দ্রের জনগণ চাইছেন ভারতীয় জনতা পার্টিকে আরও বিপুল ভোটে জয়ী করার জন্য। প্রতিটা বুথে, প্রতিটা এলাকায় যখন আমি যাচ্ছি বা আমাদের কর্মীরা যাচ্ছেন, বুথের কর্মীরা যখন যাচ্ছেন, আমার সম্মানিত মণ্ডল সভাপতি যাচ্ছেন, জেলা সভাপতি যাচ্ছেন, জেলার অন্যান্য নেতৃত্বরা, মণ্ডল নেতৃত্বরা যারাই যাচ্ছেন, প্রচুর সাড়া। সাধারণ মানুষ সবার মুখে একটাই কথা যে আমরা ভারতীয় জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করব, করে আমরা ধর্মনগরের বিগত দিনে আমাদের প্রয়াত বিধায়ক তথা সম্মানিত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়ের যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, তিনি চেয়েছিলেন ধর্মনগরকে আরও উন্নততর ধর্মনগরে রূপান্তরিত করার জন্য।
সেই কাজটুকু করার প্রাধান্য দিয়ে ধর্মনগর শহরটাকে কীভাবে আর উন্নত শহরে রূপান্তরিত করা যায় সেই লক্ষ্যেই সবাইকে নিয়ে কাজটুকু করার পরিকল্পনা রয়েছে। জয়লাভ মানে এই আসন্ন নির্বাচনে জয়লাভ করা নিয়ে তো সুনিশ্চিত রয়েছেন আপনি অবশ্যই। জয়লাভ করার পর প্রধান তিনটি কি কাজ রয়েছে যেটা আপনি ব্যক্তিগতভাবে ধর্মনগরবাসীর জন্য করতে চাইবেন? আসলে আপনি যে কথাটা বলছেন জয়লাভ সুনিশ্চিত, আমি সেই জায়গায় বলবো এটা তো গণদেবতাদের হাতে। আজকে এই গণদেবতারা যদি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীক চিহ্ন পদ্মফুল চিহ্নকে ওনারা গ্রহণ করেন, সঠিকভাবে অন্তর দিয়ে স্বীকার করেন, দুহাত ভরে যদি ভোট প্রদান করেন, তাহলেই ভারতীয় জনতা পার্টির পদ্মচিহ্ন বিপুল ভোটে জয়লাভ করবে। এবং এটাও ঠিক, এইবার যেমন আজকে আমাদের আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এসেছিলেন, আমাদের সাংগঠনিক বৈঠক হয়েছে এই উপনির্বাচনকে কেন্দ্র করে, এবং তিনি একটা বার্তা দিয়েছেন। বার্তাটা হলো যে এইবার উপনির্বাচনে ধর্মনগরে সিপিএম এবং কংগ্রেসের জামানত জব্দ করতে হবে এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তারা সেই লক্ষ্যেই কাজ করছেন যে কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটারদের প্রভাবিত করে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ করা যায়, সেই লক্ষ্যেই প্রয়াস চলছে। এবং আমরা নিশ্চিত যে গতিতে এগোচ্ছে ভারতীয় জনতা পার্টির কাজ, সিপিএম কংগ্রেসের জামানত জব্দ হওয়া শুধু সময়ের অপেক্ষা মাত্র। ধর্মনগরে মানে আপনি রাজনীতির সাথে যুক্ত রয়েছেন বহু আগে থেকে, তার চাইতে উল্লেখযোগ্য বিষয় যে আপনি একজন আদি বিজেপি কর্মী। 2013 সালেও আপনি বিজেপির টিকিটে লড়াই করেছিলেন। তখন যদিও ত্রিপুরা রাজ্যে বিজেপি ক্ষমতাসীন ছিল না, তৎকালীন বাম সরকার ছিল। বর্তমানে 2018 সালে সরকার পরিবর্তন হয় এবং আজ 2026-এ ধর্মনগরের উপনির্বাচনে যখন আপনি আবারও টিকিট পাচ্ছেন, লড়াই করছেন, অনুভূতিটা কীরকম? আসলে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, আমি একজন সাধারণ কার্যকর্তা। আমি দলের যখন যেভাবে ডাক এসেছে আমার উপরে, যে কাজের দায়িত্ব আমার উপর দেওয়া হয়েছে, সেটা বুথ হোক, মণ্ডল স্তরীয় বিভিন্ন এডিসি নির্বাচন হোক, আর কোনো উপনির্বাচন হোক বা সাধারণ নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, বিধানসভা নির্বাচন, গাঁও পঞ্চায়েতের নির্বাচন, যে নির্বাচনে দল বা নির্বাচন ছাড়াও সাংগঠনিক কাজে যখন আমাকে যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে আমি সেই কাজগুলো আমি পূরণ করার চেষ্টা করেছি। এই আমার এই অনুভূতি তো হচ্ছে, আমরা ভারতীয় জনতা পার্টি কখন কাকে কোন জায়গায় কোন দায়িত্ব দেবে এটা আমরা জানি না, কিন্তু আমাদের উপর যে দায়িত্বটা আসে আমরা তা সঠিকভাবে পালন করার চেষ্টা করি। এবং আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে এটুকুই জানান দিতে চাই যে আমি ধর্মনগরের সবাইকে নিয়ে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে একটা উন্নত ধর্মনগর তৈরি করতে চাই। এই লক্ষ্যেই আমরা কাজ চালিয়ে যাচ্ছি সবাই মিলে মিলিতভাবে। আচ্ছা, বিরোধীদের পক্ষ থেকে একটা অভিযোগ উঠে আসছে যে ধর্মনগরে বিগত যে বেশ অনেকটা সময় যাবৎ বিজেপির একজন বিধায়ক ছিলেন, অভিভাবক ছিলেন, তার আমলে ধর্মনগরের বিশেষ কোনো উন্নতি হয়নি। জলের বিশুদ্ধিকরণ সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন, স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন, রেল ডিভিশন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সেই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন, বা এগুলো কি মানে খামতি রয়েছে যেগুলো পূরণ করা প্রয়োজন বলে আপনার মনে হয়? আসলে আমাদের ত্রিপুরা রাজ্যস্তরীয় ক্ষেত্রেই হোক আর কেন্দ্রীয় স্তরীয় ক্ষেত্রেই হোক, আজকে বিরোধীদের কাছে কোনো ইস্যু নেই। আপনারা দেখবেন আজকের দিনে বিরোধীরা শুধু বিরোধিতার জন্যই বিরোধিতা করে থাকে, নিজেকে টিকিয়ে রাখার জন্য। প্রকৃতপক্ষে আজকে আপনারা দেখুন আমাদের ত্রিপুরা রাজ্যের কী করুণ অবস্থা ছিল। মানুষের করে খাদ্য ছিল না, পানীয় জল ছিল না, বিদ্যুৎ ছিল না, রাস্তাঘাট ছিল না, ঘর ছিল না। আজকে আমার বামফ্রন্টের বন্ধু, কংগ্রেসের বন্ধুদের জিজ্ঞাসা করুন, আমরা যখন গ্রামে যাই বা শহরের বিভিন্ন এলাকায় যাই, অনেক মানুষের বক্তব্য একটাই, যে আজকে আমরা মিছিল নেই, মিটিং নেই, ঘরে বসে চাল পাই, ঘর পাই, জল পাই, এইভাবে বিভিন্ন মানুষ বক্তব্য রাখছেন। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি একটা সাধারণ ভাতার জন্য বছরের পর বছর আমার বামফ্রন্টের অফিসে যেতে হয়েছে, নেতার কাছে যেতে হয়েছে, তারপরে পাওয়া যায়নি। আর কংগ্রেসের কথা তো সেই বলেই লাভ নেই। আপনারা দেখেছেন 1988 থেকে 1993 যে জোট জমানা ছিল,
সেই জোট জমানার সময় ত্রিপুরা রাজ্যের অবস্থানটা কোন জায়গায় ছিল। কিন্তু আজকে ওনাদের এইসব বক্তব্য হচ্ছে শুধু ভোটের জন্য আসা। আজকে কংগ্রেস সিপিএমের অবস্থানটা ওনারা 12 মাস বছরের পর বছর দেখবেন ওনারা সাধারণ মানুষের পাশে আসেন না, সাধারণ মানুষের কোনো খোঁজ খবর করেন না। যখন কোনো ভোট আসে তখন চাতক পাখির মতো ওনাদের দেখা যায়, ওনারা ভোট যুদ্ধে অবতীর্ণ হন। ভোট শেষ আবার ওনারা উদাও হয়ে যান, ওনাদের বাড়ির দরজা বন্ধ হয়ে যায়, ঘরের দরজা বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষের কোনো খোঁজ খবর করেন না। কিন্তু আমরাই একমাত্র দল ভারতীয় জনতা পার্টি, আমরা 12 মাস 365 দিন আমরা সাধারণ মানুষের সঙ্গে আমরা থাকি, তাদের সুখে দুঃখে আমরা পাশে থাকি বলেই আজকের দিনে আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ দলে আমরা পরিণত হয়েছি। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির মূল মন্ত্র। আচ্ছা, নির্বাচনী প্রচারে ডোর টু ডোর আপনারা যাচ্ছেন, বিভিন্ন মানুষের সাথে নতুন করে আবারও জনসংযোগ করার একটা মানে বিপুল পরিমাণে একটা জনসংযোগ হচ্ছে ইদানিংকালে। তো মানুষ কি সরাসরি বলছেন তাদের অভিযোগ বা কোনো কিছু তারা পাননি, এরকম কোনো বিষয় কি আপনার কাছে তুলে ধরছেন? আসলে ডোর টু ডোরে আমি গতকালকে বেরিয়েছিলাম, গত পরশুদিন আমি আমার নিজের পাড়ায় চন্দ্রপুরে আমি ডোর টু ডোর করেছি। তবে মূলত শুরু করেছি গতকাল থেকে, আমি আলগাপুরে করেছি, বড়ুয়াখান্দিতে করেছি, আমি রাগনা গাঁও পঞ্চায়েতে 3টা গাঁও পঞ্চায়েতে আমি করেছি। কিন্তু কোনো জায়গা থেকে এরকম তো কোনো অভিযোগ আমার কাছে আসেনি, কারণ আমাদের প্রত্যেকটা পঞ্চায়েত এবং পুর পরিষদে প্রত্যেকটা কাউন্সিলররা দিন রাত কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষের স্বার্থে। কাজেই সাধারণ মানুষের তো কোনো অভিযোগ নেই। আমি বলবো সিপিএম কংগ্রেস এই নির্বাচনের জন্য এগুলো ক্রিয়েট করছে, ক্রিয়েটিভ। নির্বাচনে ওনারা যেহেতু এসেছেন তাহলে তো কিছু বলতে হবে, তার জন্য এই বিষয়গুলি ওনারা তোলার চেষ্টা করছেন। বেশ কিছুটা সময় আগে লক্ষ্য করা গেছে ধর্মনগরের একেবারে শহরের প্রাণ কেন্দ্রে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে, যেখানে বর্তমানে নির্বাচনে যিনি বামদল থেকে প্রার্থী হয়েছেন ওনার উপর আক্রমণ করা হয় এবং অভিযোগটা কিন্তু সেই বরাবরের মতোই বিজেপি শিবিরের দিকে তোলা হয়। সেই ঘটনাটার নিরিখে আপনার মনে হয় কোথাও ভোটাররা সেই ঘটনার নিরিখে মানে কোনোভাবে বামদলকে সাপোর্ট করতে পারে বা কোনো একটা ভোটের পার্সেন্টেজ সেদিকে টান পড়তে পারে? আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো, এক হাতে কি তালি বাজে? কখনো বাজে না। দুহাত একসঙ্গে করলেই তালি বাজে। তাহলে আজকে ওনারা যে ভারতীয় জনতা পার্টির উপরে যে দোষারোপ করছেন, ওনারা কোন জায়গায় স্বচ্ছ ছিলেন? আমি তো বলবো ওনারাই তো এই ত্রিপুরা রাজ্য সরকারকে কলঙ্কিত করার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে বিনষ্ট করার জন্য, ভারতীয় জনতা পার্টি দলকে কলুষিত করার জন্য ওনারাই এইসব কাজে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং সাধারণ জনগণ দেখেছেন। এইগুলো অনেক প্রমাণ রয়েছে আমাদের হাতে। ওনারা চাইছেন যে ত্রিপুরা রাজ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হোক, ওনারাই চাইছেন এগুলো। আমরা ভারতীয় জনতা পার্টি আমরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাসী, আমরা রাষ্ট্রকে মা বলে স্বীকার করি এবং রাষ্ট্রের আমরা অখণ্ডতাতে বিশ্বাস করি। আমরা রাষ্ট্রকে উন্নয়নের জন্য কাজ করি, রাষ্ট্রকে বলিষ্ঠ করার জন্য কাজ করি। তার জন্যই আপনারা দেখেছেন আমাদের মূল মন্ত্র হচ্ছে কি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। সবার উন্নয়নের জন্য আমরা কাজ করি, সেই লক্ষ্যেই আমাদের কাজ করা। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করতে চাইবো, আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে। আমার এখন যে প্রশ্নটা করা সেটা আমার প্রশ্ন নয়, সেটা বহু মানুষের প্রশ্ন। কারণ আমি সরাসরি প্রসঙ্গটাতে যাই। বেশ কিছুটা সময় আগে আপনার যিনি সহধর্মিণী, যিনি পূর্বে মহিলা কমিশনের চেয়ারপারসন ছিলেন, প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী, ওনার উপর একটা আক্রমণাত্মক ঘটনা ঘটে এবং বর্তমানে যখন আপনি উপনির্বাচনে বিজেপি দলের টিকিটটা পান বা প্রার্থী হন, তারপর থেকে সেই পুরনো ঘটনাগুলো, পুরনো ভিডিওগুলো পুনরায় সামাজিক মাধ্যমে ঘুরপাক খেতে শুরু করছে, মানুষ বিভিন্ন কথা বলছে। আমার প্রশ্নটা হচ্ছে, কোথাও কি কোনোভাবে আপনার মনে হয় যে সে ঘটনাটার প্রভাব এই নির্বাচনে আপনার ভোটারদের উপর কোনোভাবে পড়তে পারে? আসলে দেখবেন আমাদের বিরোধী দল, বিশেষ করে ত্রিপুরাতে বামফ্রন্ট এবং কংগ্রেস যারা করে থাকেন, ওনারা দেখবেন বিভিন্ন বিষয় বিভিন্নভাবে আজকের প্রযুক্তিবিদ্যার যুগে যেগুলো ঘটনা ঘটেনি
সেগুলোকে বিভিন্ন প্রযুক্তি কাজে লাগিয়ে সেগুলো মানুষের জনসমক্ষে আনার চেষ্টা করেন। আমরা ভারতীয় জনতা পার্টি এক এবং অভিন্ন। বিগত দিনে এখানে যিনি বিধায়ক ছিলেন উনিও ভারতীয় জনতা পার্টি দলের একজন নিষ্ঠাবান কার্যকর্তা ছিলেন, আমাদের নেতা ছিলেন। এবং আমরাও, আমি বলুন, আমার সহধর্মিনী বর্ণালী গোস্বামী বলুন, আমরা সবাইও ভারতীয় জনতা পার্টির নিষ্ঠাবান কার্যকর্তা। আমাদের মধ্যে কোথাও কোনো দিন কোনো জায়গায় কোনো বিরোধ ছিল না, কোনো মতের অমিল ছিল না। আমরা সবাই একসাথে ছিলাম, বিগত দিনে আজকেও আছি, আগামী দিনেও থাকব। এগুলো হচ্ছে বিরোধী দলের ক্রিয়েটিভ। এগুলো ভোটারদের উদ্দেশ্যে কি বার্তা রাখতে চাইবেন? নির্বাচন তো একেবারেই দোরগোড়ায় চলে এসছে, কি বলতে চাইবেন দর্শকদের কিংবা ভোটারদের? আমরা উন্নত ধর্মনগর তৈরি করব। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার যে মূলমন্ত্র, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বার্তা একটাই, আমরা উন্নত ধর্মনগর তৈরি করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দলের সমস্ত কার্যকর্তারা, আমাদের প্রশাসনিক স্তরে যারা কাজ করছেন, আমাদের দল থেকে এমএলএ হয়েছেন, এমপি হয়েছেন, আমাদের দলের সম্মানিত প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়, সবাই মিলে আমরা উন্নত ধর্মনগর তৈরি করব। কারণ ধর্মনগর হচ্ছে ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর, কালচার্ড শহর। ধর্মনগরের মানুষ শান্তিপ্রিয়, ধর্মনগরকে সবাইকে নিয়ে আমরা একটা উন্নত ধর্মনগর তৈরি করব এবং সেই লক্ষ্যেই আমরা এগোচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ কথা বলছিলাম 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি দলীয় প্রার্থী জহর চক্রবর্তীর সাথে। আপনাদের বিভিন্ন প্রশ্নগুলো থাকে, সেগুলোই তুলে ধরার চেষ্টা এবং সেগুলোরই উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করে থাকে খবরে প্রতিবাদ। আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করব। নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন খবরে প্রতিবাদে। নমস্কার।